আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে শাসক দলের উপর এবং রাজ্য প্রশাসনের উপর একটা অনন্ত চাপ এসেছিল। গদি যায় যায় এইরকম অবস্থা তৈরি হয়েছিল, কেননা মমতা জামানায় এই ১৩ বছরে প্রথমবার স্বতঃস্ফূর্ত জনজাগরণ দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু এইখান থেকে বেরিয়ে আসার একটা পড়ে পাওয়া ১৪ আনার সুযোগ পেয়ে যান এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা হচ্ছে ৬ আসনে উপনির্বাচন। এবং খুব স্বাভাবিকভাবে বিরোধীরা যেটা অভিযোগ করে ঠিক সেটারই বাস্তব প্রতিফলন আমরা দেখলাম, যেখানে দেখা গেল উপনির্বাচন হলো, ৬টা আসনই জিতল তৃণমূল কংগ্রেস। এবং সেখানে নিজেদের ব্যবধান তো বাড়িয়েই নিয়েছে প্রধান বিরোধী দল বিজেপির, ভোট কমেছে। এমনকি আরেক যা বিরোধী গোষ্ঠী রয়েছে কংগ্রেস বা সিপিএম, তাদের অবস্থা দূরবীন দিয়ে খোঁজার মতো হয়ে গেছে। ফলে এই ফলাফলের ভিত্তিতে আশা করেছিলেন বোধহয় রাজ্যের মুখ্যমন্ত্রী যে আসন্ন যে শীতকালীন অধিবেশন আসছে এবং আগামী দিনের রাজ্যপাঠ তিনি খুব সুন্দরভাবে স্মুথলি নিজের মতো করে চালাবেন। তার কারণ সাধারণ মানুষ যারা বিরোধী মনোভাব পোষণ করছেন তারা তো এবার ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তারা উৎকণ্ঠায় ভুগছেন যে এত কিছু বিদ্রোহ বিক্ষোভ হওয়ার পরও এই রাজ্যে শাসক দলের ভোট ব্যাংকের গায়ে একটুও টাল খায়নি, উপরন্তু সেটা বেড়েছে। সুতরাং এই সরকারের তো পরিবর্তন হবে না, তারা হতোদ্যম হয়ে যাবেন এবং সমস্ত কিছু ধামা চাপা পড়ে যাবে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই রাজ্যে একজন বিরোধী দলনেতা আছে যার নাম মাননীয় শুভেন্দু অধিকারী। যিনি আপোষহীন নেতা। এই রাজ্যের যে বিরোধী মানুষ তাকেই সামনে থেকে মসিয়া মনে করে এবং তার হাত ধরেই এই রাজ্যে যে পরিবর্তন ঘটতে পারে এই তথ্যটা বোধহয় তিনি বিস্মৃত হয়েছিলেন। ফলে আজকে শীতকালীন অধিবেশন বিধানসভা এবং সেখানে শুভেন্দু অধিকারীর হাত ধরে দুটি ঘটনা ঘটলো, যার প্রথমটি তিনি নিজের মুখেই ব্যক্ত করেছেন, সেটার ভিডিও একদম আপনাদের সরাসরি দেখিয়ে দেবো এবং অপরটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। এবং এই জায়গা থেকেই বুঝতে পারবেন যে ৬ আসনে যতই ৬-০ ফলাফল হোক না কেন, এইখান থেকে লড়াইয়ে থেমে থাকার কোনো জায়গা নেই। এবং যেহেতু তার নাম শুভেন্দু অধিকারী, যেহেতু তিনি গণতন্ত্রের প্রতি, বাংলার বিরোধী মনোভাবাপন্ন মানুষের প্রতি তার দায়বদ্ধতা রেখেছেন, তিনি এই সরকারের জিনা হারাম করে দেবেন। কি হয়েছে প্রথম ঘটনাটা তার মুখেই শুনে নিন, কি বলেছেন তিনি, তারপর আমি বাকি বিস্তারিত আসছি। অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ওদের লোক দিল্লিতে যান কেসি বেণুগোপাল কংগ্রেস। উদাহরণ ২, স্ট্যান্ডিং কমিটির নো চেয়ারম্যান ফ্রম বিজেপি সাইড। পার্লামেন্টে যান, কংগ্রেসের ৪ জন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান। টিএমসিকেও ২টো দিয়েছে, দোলা সেন এবং কীর্তি আজাদ। ডিএমকে কে ২টি দিয়েছে, সমাজবাদী পার্টিকে দিয়েছে, এখানে নো। সব ওদের, নো অপোজিশন। এরা বুদ্ধবাবুকে অ্যাটাক করতো আমরা ওরা বলে, আমিও তখন ছিলাম ওদের সঙ্গে। কিন্তু আজকে ওরা আমরা তো চরম জায়গায় গিয়েছে। বিজেপি এমএলএদের পিএসও তারা যেহেতু সিআইএসএফ সিআরপিএফ, তারা আউটসাইড দ্য ক্যাম্পাস, তারা সব এক্সট্রিমিস্ট, উগ্রপন্থী। আর বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের পিএসও তৃণমূলের সঙ্গে থাকে, তারা সব একদম প্যাট্রিয়টিক পিপল, তারা অত্যন্ত শান্ত এবং রাষ্ট্রবাদী পিপল, তারা সব ভিতরে। কত উদাহরণ নেবেন? লিডার অফ অপোজিশন ব্লকেড মোর দ্যান 20 প্লেসেস। আমি আজকে বলেছি আমাকে ৭৭ বার কোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে ৩.৫ বছরে। এটা কনস্টিটিউশন আছে নাকি? এখানে মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা হাইকোর্টে ফাইন জমা দিতে হয়েছে। মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে। কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতির এজলাসে তালা লাগিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন এজলাসে, তাকে বয়কট করানো হয়েছে। সম্মানীয় অমৃতা সিনহা, তাকে অ্যাটাক করা হয়েছে, তার পরিবারকে অ্যাটাক করা হয়েছে। লেজিসলেচাররা অ্যাটাক, জুডিশিয়ারি অ্যাটাক, আর আপনারা মিডিয়া অ্যাটাক আমি আজকে তুলে ধরেছি। ইউটিউবার শফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শুদ্ধশীল, মানব, আনন্দবাজারের প্রিন্টেড দেবমাল্য বাগচি অ্যারেস্টেড, আনন্দবাজার এবিপির প্রকাশ সিনহার বাড়ি ভাঙচুর, সন্টু পান রিপাবলিক অন ডিউটি অ্যারেস্ট ফ্রম সন্দেশখালী। কাকে ছেড়েছে এরা? জুডিশিয়ারি অ্যাটাক আর আপনারা মিডিয়া অ্যাটাক আমি আজকে তুলে ধরেছি। ইউটিউবার শফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শুদ্ধশীল, মানব, আনন্দবাজারের প্রিন্টেড দেবমাল্য বাগচি অ্যারেস্টেড, আনন্দবাজার এবিপির প্রকাশ সিনহার বাড়ি ভাঙচুর, সন্টু পান রিপাবলিক অন ডিউটি অ্যারেস্ট ফ্রম সন্দেশখালী। কাকে ছেড়েছে এরা? কাকে ছেড়েছে?
বিচারপতিকে ছেড়েছে না এমএলএদের ছেড়েছে? একাধিক কার্ড দেখিয়েছি, সরকারি টাকায় অনুষ্ঠান হয় জেলায় জেলায়, বিরোধী দলের এমএলএ এমপিদের ডাকা হয় না, ওদের বাপের টাকা। অরণ্য দিবস, যুব দিবস, হুল দিবস, আদিবাসী দিবস, বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বই মেলা, বাপের টাকা, পৈতৃক সম্পত্তি ওদের। উদাহরণ দিয়ে দিয়ে বলেছি। তাই পশ্চিমবঙ্গে সংবিধান বিপন্ন এবং সংবিধান দিবসের দিন যে রেজুলেশন এই বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার আজকে পলিটিক্যাল লিডারের মতো আনলেন, এটাও ভারতবর্ষের কোন স্টেটে হয় না, পার্লামেন্টে হয় না। এই লজ্জা রাখার জায়গা নেই। অর্থাৎ আপনারা যেটা জানেন যে এই রাজ্যে আমাদের ইউটিউবারদের উপর যে নিদারুণ অত্যাচার হয় তার একটাই কারণ, আমরা এই সরকারের ভুল ত্রুটি তুলে ধরি, তাদের যেসব দুর্নীতি বা অন্যান্য অভিযোগগুলো ওঠে সেটা আমরা সামনে নিয়ে আসি। আর সেই জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করা হয় সরকারের তরফ থেকে প্রতিহিংসামূলক আচরণ করে যে করে হোক এদের কণ্ঠটা রুদ্ধ করতে হবে, এদেরকে জেলে পুরতে হবে। এই নিয়ে এর আগে প্রিন্ট মিডিয়া, এর আগে ইলেকট্রনিক মিডিয়া, এমনকি ন্যাশনাল লেভেলের মিডিয়াও কভারেজ দিয়েছিল। কিন্তু আজকে যেটা হলো সেটাকে কার্যত ঐতিহাসিক বলা যেতে পারে, কেননা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একদম বিধানসভার অভ্যন্তরে এই যে আমাদের উপর অত্যাচারটা হচ্ছে, এই যে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই সরকার এই নিদারুণ অত্যাচার চালাচ্ছে, সেই জিনিসটা অন রেকর্ড তুলে ধরলেন। মানে এটা সত্যি কথা বলতে একটা অনন্য সম্মান, এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী না থাকলে বোধহয় এই কাজের স্বীকৃতিটা আমরা কোনোদিনই পেতাম না। এটা তিনি আজকে করলেন। কিন্তু তার পাশাপাশি আরেকটাও আজকে দারুণ ঘটনা ঘটেছে, যেটা বিধানসভার অভ্যন্তরে, এবং রাজ্য সরকার বা রাজ্যের যে শাসক দল রয়েছে তারা যে ভাবছিল পুরো ব্যাপারটা বোধহয় হ্যান্ডেল হয়ে গেছে, তা যে মোটেই নয়, সেই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। কি ঘটনা না, যে আরজিকর কাণ্ডের কথা বলে এই প্রতিবেদন শুরু করেছিলাম, সেই আরজিকর কাণ্ডের নির্যাতিতা অভয়ার বাবা মা আজকে শটান চলে আসেন বিধানসভাতে এবং সরাসরি তারা দেখা করেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুধু তার সঙ্গেই নয়, বিজেপির যে পরিষদীয় দল ছিল তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সেখানে তাদের দুঃখের কথা বলেন, তাদের ক্ষোভের কথা বলেন। এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যাদের যাদের কাজ ছিল যে তার মেয়ে যিনি সমাজ সেবার জন্য, এই পশ্চিমবঙ্গের সেবার জন্য একটা হসপিটালে গিয়েছিলেন তার সুরক্ষা দেওয়া, সেখানে তাকে তো সুরক্ষা দেওয়া যায়নি, তাকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে, এই পৃথিবী থেকে অভাগীর মতো চলে যেতে হয়েছে। কিন্তু তার থেকেও যেটা দুঃখজনক নিদারুণ ঘটনা ঘটেছে, এই পুলিশ এবং প্রশাসনের একাংশ প্রমাণ লোপাট করে যারা প্রকৃত অপরাধী, মূল অপরাধী, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে গেছে। এবং সেইখানে সরকারের কি হাত আছে, এই প্রশ্নটা বড় করে দেখা দিয়েছে এবং বিরোধীরা বারবার সেই প্রশ্নটা কিন্তু তুলছেন। এমনকি এই বিচার প্রক্রিয়ার সময় সেইটা আদালতের সামনেও প্রশ্নটা উঠে গেছে। এখন এই যে অভয়া কাণ্ড নিয়ে চারিদিকে বিভিন্ন আন্দোলন হচ্ছিল, বিশেষ করে তার যারা সহকর্মী রয়েছেন সেই ডাক্তাররা আন্দোলন করছিলেন, সেই জায়গা থেকে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় দল তারা সামগ্রিকভাবে জানিয়েছিলেন যে যেহেতু এটা অরাজনৈতিক একটা আন্দোলন চলছে, সুতরাং তাতে পূর্ণ সমর্থন আছে, কিন্তু তারা সামনে থেকে যাবেন না। অ্যাজ এ হিউম্যান বিইং তারা সেখানে যেতে পারেন। কিন্তু আমরা বারবার দেখেছি সেই আন্দোলনে যখন তারা যাওয়ার চেষ্টা করেছেন বা সেখানে সাধারণ মানুষ হিসেবে পৌঁছানোর চেষ্টা করেছেন, সেখানে তাদেরকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে এবং কিছুতেই এখানে রাজনীতি ঢুকতে দেওয়া হবে না, এমন একটা কথা এই আন্দোলনকারীরা বলেছিলেন। খুব ভালো কথা, খুব ভালো কথা, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢুকতে দেবেন না। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম সিপিএম, অতিবাম, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, যাদের শাসন চলছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগের ম্যাক্সিমাম আঙুল উঠছে, তাদের জনপ্রতিনিধিরা বা তাদের যখন শীর্ষস্তরের নেতারা পৌঁছে যাচ্ছেন, তাদেরকে সাদরে বরণ করে নেওয়া হচ্ছে, তাদেরকে সেখানে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া হচ্ছে, একমাত্র ব্রাত্য করে রাখা হয়েছে বিজেপিকে। যেন কোথাও গিয়ে এটা বিজেপি অচ্ছুত অভিযান, এই জায়গাটা এস্টাবলিশ করতে হবে, এটাই বাংলাকে দেখাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে নির্যাতিতার বাবা মা এইটুকুনি বুঝে গেছেন যে এই পৃথিবীতে বোধহয় কোনো কিছুই অরাজনৈতিক নয়। আর শুভেন্দুবাবু যেটা করেছেন সেটা মানবিকতার দিক থেকে একদম সঠিক। তিনি বিরোধী দলনেতা হিসেবে এর মধ্যে রাজনীতি ঢোকাননি। কিন্তু এই রাজ্যে যদি সত্যিকারের সুবিচার পেতে হয়, তাহলে কেন্দ্রে যে দলটি রয়েছে বা এই রাজ্যের বিরোধী যারা রয়েছে তাদের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সুবিচারটা দিলে তারাই দিতে পারবেন। সুবিচারটা এই রাজ্য সরকারের দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং ইচ্ছাও বোধহয় নেই।
আর সেই জন্য তারা নিজেরা পৌঁছে গিয়েছিলেন আজকে শুভেন্দুবাবুর কাছে। আর এই জায়গা থেকে আরেকটা জিনিসও তো স্পষ্ট হয়ে গেল, এই বাংলায় উপনির্বাচন হয়েছে, হ্যাঁ বিজেপির ভোট কমেছে, তৃণমূল মার্জিন বাড়িয়ে জিতেছে, কিন্তু যারা এই আন্দোলনটা এত কিছু করলেন এবং সেই আন্দোলনকে হাত ধরে ঘুরে দাঁড়াবেন ভাবলেন, সেই রাজনৈতিক দলগুলো কি একটুও ঘুরে দাঁড়াতে পেরেছে? তারা কি একটুও দাঁত ফোটাতে পেরেছে? বাংলার মানুষ যে এখনো এই দলটিকেই প্রধান বিরোধী দল মনে করে, এবং তাই এই দলই যে আগামী দিনে সমস্ত হিসেব নিকেশ উল্টে দিতে পারে, সেই ভরসাটা কিন্তু অভয়ার বাবা মাই করতে শুরু করেছেন। এবং তার কন্যার যদি সুবিচার হয়, তাকে তো ফিরিয়ে আনা যাবে না এই পৃথিবীতে। তিনি আমাদের বোন ছিলেন, কিন্তু এই রাজ্যের নির্মম নিষ্ঠুর পরিহাসের জন্য তাকে চলে যেতে হলো। সুতরাং তাকে যদি কোথাও কোনোভাবে তার আত্মাকে শান্তি দেওয়া যায়, সেটা হচ্ছে তার প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা। এবং সেই কারণেই কিন্তু আজকে শুভেন্দুবাবুর কাছে, মাননীয় বিরোধী দলনেতার কাছে তারা ছুটে এসেছিলেন। অর্থাৎ এই রাজ্যবাসী বা এই রাজ্যে যেখানে যা অন্যায় ঘটছে, সেখানে এই রাজ্য সরকার বা সরকারের মাথা হিসেবে যারা বসে আছেন, তারা যে প্রকৃত অভিভাবক নন বা প্রকৃত সদিচ্ছা দেখিয়ে সুবিচার দিতে পারবেন না, এই জায়গাটা এই রাজ্যের নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাটা যদি কেউ দিতে পারেন, এক এবং একমাত্র বিরোধী দল এবং বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী, সেই ছবিটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে তিনি বুক বাজিয়ে, বুক ফুঁকে বিধানসভার মধ্যে সদ্যশীল শফিকুলদের উপর যে অত্যাচার হয়, সেই কথা তুলে ধরতে পারেন অন রেকর্ড। সেই জন্যই তার কাছে সুবিচারের আশায়, সুবিচারের রাস্তাটা দেখার জন্য নির্যাতিতার বাবা মা, অভয়ার বাবা মা ছুটে যেতে বাধ্য হন। আর তাই তাকে ঘিরে যে বঙ্গ রাজনীতি আবর্তিত হবে, যতই ৬-০ ফলাফল করে নিক, ভোটের মার্জিন বাড়িয়ে নিক, উপনির্বাচন কিভাবে হয়, সেটাকে কিভাবে প্রহসনে পরিণত করা হয়, সেটা নিয়ে বারবার বলেছেন শুভেন্দু অধিকারী। বাংলার মানুষের সেই বিশ্বাস ক্রমশ দৃঢ় হচ্ছে। আর সেই বিশ্বাস যত দৃঢ় হচ্ছে, তত ২০২৬ সত্যিই একটা শেষ লড়াইয়ের চেষ্টা হিসেবে মানুষ কিন্তু দেখতে শুরু করছে। আর এই জেদ যত চাপবে, তত এই রাজ্যের শাসকের কিন্তু নিশ্চিন্ত থাকার দিন শেষ হবে। এমনটাই কিন্তু মনে করছে সংশ্লিষ্ট মহল। কি বলবেন শুভেন্দুবাবুর এই কাজ নিয়ে? যেভাবে তিনি আমাদের উপর অত্যাচারের কাহিনী বিধানসভার অভ্যন্তরে তুলে ধরলেন। কি বলবেন অভয়ের বাবা-মার শেষ পর্যন্ত তার কাছে ছুটে যাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।